আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে নতুন একটা গল্পে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখান থেকে প্রতিনিয়ত ভৌতিক গল্প শোনো সেই সকল বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে সুন্দর সুন্দর ভৌতিক গল্প উপহার দিতে। এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেয়াই হচ্ছে কাজ। ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কার কখনো বিশ্বাস করি না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার কখনো বিশ্বাস করবে না। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে শুনছো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভৌতিক গল্প শুরু করছি। আজকের ভৌতিক গল্প নিমডাঙ্গা গ্রামের বয়। গল্প পাচ্ছে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনুর রহমান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। বাংলাদেশের এক প্রদন্ত গ্রাম, শত বছরের পুরনো গন্ধ, লোককথা, শ্মশানঘাট, অন্ধকার আর এক নিষিদ্ধ শাল গাছ। সেখানে সূর্য ডোবার পর পাখিরাও বসে না, মানুষ তো দূরের কথা। রুদ্র একজন তরুণ সাংবাদিক, তার মামার রহস্যময় মৃত্যুতে গ্রামে ফিরে আসে, কিন্তু সে জানতো না এই গ্রাম তার রক্ত চায়। রুদ্র যখন ট্রেন থেকে নামলো তখন সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়েছে। ছোট্ট একটি স্টেশন চরশিবপুর, এখান থেকে আরো 10 কিলোমিটার ভেতরে নিমডাঙ্গা গ্রাম। ছোটখাটো ব্যাগ কাঁধে নিয়ে সে হেঁটে চলছে, তখন তার চোখে কুয়াশা, মাটির গন্ধ আর ভয় কাজ করছিল না, কিন্তু আশেপাশে যেন কিছু নিঃশব্দ সাড়া। ছোটবেলায় একবার এসেছিল নিমডাঙ্গায়, তখন সে মাত্র 10 বছরের। মামার বাড়ি ছিল এই গ্রামে। এখন সেই মামা রামেশ্বর সরকার হঠাৎ করে আত্মহত্যা করেছে এক পুরনো শাল গাছের নিচে। গ্রামে প্রচলিত আছে এই গাছটি নাকি নিশির ঘর। রুদ্র জিপে করে পৌঁছানো গ্রামের সীমানায়। চারদিকে বিস্তীর্ণ ক্ষেত, কুয়াশা নেমে এসেছে আর রাস্তার পাশে শাল গাছের সারি। ড্রাইভার হঠাৎ বলল, ভাই আমি এখানে নামিয়ে দেব, এরপর আর কেউ যায় না, সন্ধ্যা পড়ে গেছে। রুদ্র অবাক হলো, কেন? ড্রাইভার বলল, আপনি শহরের মানুষ, বুঝবেন না, এই গাছগুলো খারাপ, বহু মানুষ এখানে হাওয়া হয়ে গেছে। রুদ্র হেসে উঠল, এসব আজগুবি গল্প, মামা আত্মহত্যা করেছিল এখানে। ড্রাইভারের মাথা নিচু করে বলল, আত্মহত্যা নয় ভাই, ওর গলা ছিল অন্য। ড্রাইভারের কথা শুনে রুদ্র থমকে গেল। গলা ছিল না মানে কি? যেমন ড্রাইভার মাথা নিচু করে বলছিল আত্মহত্যা নয় ভাই, ওর গলা ছিল না। রুদ্র থমে গেল, কি বলছো? হ্যাঁ, লাশ পাওয়া গিয়েছিল কিন্তু গলা ছিল না, আর আশেপাশে কোথাও রক্ত ছিল না, এমনকি দাগও না। গ্রামের পথে হাঁটতে হাঁটতে রুদ্র মনে হচ্ছিল কেউ যেন ওকে দেখছে। অন্ধকার ঘন হয়ে এসেছে, কুকুরের হুহুর ডাক, শিয়ালের ডাক শুনতে পাচ্ছে সব সময়। হঠাৎ এক শাল গাছের নিচে সে থেমে গেল। ঠিক এই গাছটির নিচেই রামেশ সরকার পাওয়া গিয়েছিল। গাছটার ডালে একটা কাঁচা দড়ি এবং এখনো জ্বলছে। দেখে মনে হলো কে যেন অনেক আগেই জ্বলছিল এখানে। হাওয়া বইছে আর দড়িটা দোল খাচ্ছে, কিন্তু আশ্চর্যভাবে গাছের পাতাগুলো নড়ছে না একটুও। রুদ্র ক্যামেরা বের করে ছবি তুলল। সে সাংবাদিক, এমন ঘটনা লুকিয়ে রাখবে কেন? গ্রামের কুসংস্কার তার যুক্তির সামনে টেকে না। ঠিক সেই সময় হঠাৎ তার কাঁধে কেউ একটা টোকা দিল। সে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু পেছন থেকে একটা মেয়েলি গলায় শুনল, ভুল করেছ রুদ্র, এখানে রাতে কেউ থাকে না, তুমি এখানে আসা ঠিক হয়নি, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। বারবার এই শব্দগুলো রুদ্রের কানে আসছিল। রুদ্র চারদিকে তাকালো, বাতাস থেমে গেছে, চারপর নিস্তব্ধতা, পা ধুলিয়ে দুলছে শুধু, কিন্তু কোনো মানুষ চারদিকে দেখছে না। এক ধুধু কালো অন্ধকার, মনে হয় অন্ধকার রাজ্যের মধ্যে সে একাই হাঁটছে, পৃথিবীতে যেন সে একা, এরকম মনে হচ্ছিল। তারপর আবারও সেই বিকট শব্দে আবারও বলছিল, রুদ্র তুমি এখান থেকে চলে যাও, এখানে কেউ আসে না, তুমি ফিরবে, যদি ফিরতে চাও ফিরে যাও, যদি থাকতে চাও আর কোনোদিনই ফিরবে না। রুদ্র গা ঘুরিয়ে আবার যখন দেখলো, তখন দেখলো পিছনে কেউ নেই। গাছটার দিকে তাকালো, দড়িটা শুধু ঝুলছে, কিন্তু কোনো মানুষ নেই, গাছের পাতাও একটা দুলছে না। হঠাৎ কে যেন রুদ্রের পিছনে হাত রাখলো, ঠান্ডা স্পর্শ হাত, যেন বরফের মতো ঠান্ডা। পিছনে তাকিয়ে দেখলো
কেউ নেই। রুদ্র আবার ভয় তার ভিতরে কাজ করতে লাগলো। সামনে এগোচ্ছিল রুদ্র, ক্যামেরা অন করছিল, ক্যামেরার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু পায়ের শব্দের সাথে সাথে কে যেন একটা পিছু নিয়েছে রুদ্র পিছনে বারবার তাকালে তাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ কাঁধের উপর আরেকটা হাত, এমনভাবে হাতটা তার কাঁধের উপর পড়লো যেন এক পা সামনের দিকে এগুতে চাচ্ছে না রুদ্র সামনের দিকে চায়, পিছনের দিকে টেনে নেয়। রুদ্র বারবার পিছনে ফেরার চেষ্টা করে, রুদ্র আবার পিছনে ফিরতে পারছে না। রুদ্র কি বলবে, সেই বাসা হারিয়ে ফেলছে, তার কণ্ঠস্বর যেন বন্ধ হয়ে যাচ্ছে। রুদ্র যেন পৃথিবীর কোনো একটা কঠিন সময়ের মধ্যে পার করছে, কিন্তু রুদ্র এর অসহায়তার কথা কাউকে বলার নেই। রুদ্র হঠাৎ সেখানে অজ্ঞান হয়ে যায়। গ্রামের মানুষ পরের দিন সকালবেলা সেই গাছের নিচ থেকে রুদ্রকে পায়। সবাই বলাবলি করছিল যে হয়তোবা রুদ্রকে এখানে ঝুলিয়ে মারার কথা, কিন্তু রুদ্রকে তারা মারেনি, সে নিস্তব্ধ অজ্ঞান হয়ে পড়েছিল। রুদ্র যখন চোখ খুলল তখন দেখল সে কোনো একটা বৃদ্ধার বাড়িতে, চারদিকে অসংখ্য মানুষ তার পাশে দাঁড়িয়ে। সকলের জানা রাত্রের বেলা ওই গাছের নিচে সে কিভাবে গেল আর কি হয়েছিল। রুদ্র শুধু এটাই জানালো, সে কিছুই দেখেনি, কিন্তু কোনো স্পর্শ তাকে ঘিরে ধরেছিল। সেই স্পর্শে সে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার প্রশ্ন, নিমডাঙ্গা গ্রামের এত ভয় কেন? তারা এই ভয় থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। রুদ্র তান্ত্রিকে বিশ্বাস করেনি, তারপর সকল গ্রামের মানুষের যুক্তির কাছে তার যুক্তি টিকে না। সে অবশেষে গ্রামের মানুষের সাথে তান্ত্রিকের কাছে গিয়ে সেই রহস্য খুঁজে বের করার চেষ্টা করলো, এবং চেষ্টার পর সেই গ্রামে স্বাভাবিক অবস্থানে ফিরল। রুদ্র ফিরে গেল তার কর্মস্থল ঢাকাতে। রুদ্র ফিরে গেল তার কর্মস্থল সেই শহরে।